Hello friends, welcome back to MH Education Lab and this is your educator Monalisa। আজকে দেখো আমি পিএসসি যে ডেসক্রিপটিভ ইংলিশ পেপারটা থাকে মেইনলি সেইটাকে নিয়ে একটু আলোচনা করব। এখানে আমি তোমাদের দেখাবো যে কি করে আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত যখন আমরা পিএসসি ডেসক্রিপটিভ ইংলিশ পেপারটা দিতে চলেছি। ঠিক আছে, তো আমার এই ভিডিও তোমরা উইকে একটা করে পাবে এবং সেখানে সম্পূর্ণরূপে আমি পিএসসির যে ডেসক্রিপটিভ ইংলিশের পেপারে যা কিছু আসে যেমন রিপোর্ট রাইটিং, প্রেসিজ, ট্রান্সলেশন, এই তিনটে প্রকারের ভিডিও আনতে চলেছি। তো এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো যাতে নতুন কিছু শিখতে পারো। অবশ্যই তোমরা জানো নতুন এগুলোতে কিছুই নেই, তবুও যাতে তোমাদের প্র্যাকটিসটা বজায় থাকে এবং তোমরা সঠিকভাবে এগোতে পারো যে পরীক্ষার জন্য তোমাদের স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত সেটা আমার মতে কি সেটা আমি তোমাদের আজকে বলবো। দেখো, তো ডেসক্রিপটিভ ইংলিশটা নিয়ে কিন্তু আমাদের সবাইকারই একটা ভয় থাকে, যেহেতু আমরা সাধারণত একটা বাঙালি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাই আমাদের মাতৃভাষা, ইংলিশটা থেকে আমরা একটু দূরে দূরেই থাকি ছোটোবেলা থেকে, সেই কারণে ইংলিশের প্রতি ভীতিটা কিন্তু থেকেই যায়। কিন্তু একটা বিষয় বলে রাখার, পিএসসি ডেসক্রিপটিভের যে ইংলিশটা থাকে সেটা কিন্তু পুরোপুরি মাধ্যমিক লেভেল থেকে দেওয়া হয়, যে কারণে তোমাদের অত চিন্তার কিন্তু কিছুই নেই। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের স্ট্র্যাটেজিটাকে ঠিক রাখতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের টাইম কিন্তু খুব কম আছে। প্রথম দেখো, যদি তোমরা মনে করো যে এগুলো তোমাদের কিছু হেল্প হতে পারে তবেই কিন্তু ভিডিওটি দেখবে। রিপোর্ট রাইটিং আমাদের সাধারণত কীরকম দেওয়া থাকে, 20 মার্কসের দেওয়া থাকে, বুঝতেই পারছো। আর আমাদের টোটাল যে পেপারটার মধ্যে সেখানে কিন্তু 100 মার্কসের একটা পেপার আছে। 100 মার্কসের মধ্যে 50 মার্কস হচ্ছে বেঙ্গলি ডেসক্রিপটিভ, 50 মার্কস ইংলিশের ডেসক্রিপটিভ। সেখানে 50 মার্কসের যে নাম্বার ডিভিশনটা সেখানে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো মিলিয়ে 30 আর এখানে 20। ঠিক আছে, তো এরই মধ্যে দেখছো 20 মার্কস কিন্তু দেওয়া আছে রিপোর্ট রাইটিংয়ের জন্য। এটা কিন্তু কনভে করে রিপোর্ট রাইটিংটাতে তোমাদের কিন্তু বেশি টাইমও দিতে হচ্ছে এবং মোস্ট প্রবাবলি রিপোর্ট রাইটিংয়ে টাইমটা বেশি লাগবে। ঠিক আছে, বাকি যেটা প্রেসিজ আছে আর ট্রান্সলেশন আছে এখানে কিন্তু ওর তুলনায় অর্থাৎ রিপোর্ট রাইটিংয়ের তুলনায় একটু কমই টাইম লাগবে, সেটা আমার মনে হয়। আমার লিখতে গেলে কিন্তু সেরকমই হয়, তো সেই দিক থেকে চিন্তা করেই কিন্তু আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলছি। দেখো, তো এই যে কন্টেন্টগুলো আছে এগুলো তোমাদের প্রধান কী করতে হবে, মাথায় রাখতে হবে, প্র্যাকটিসের দিকে এগোতে হবে। এরপর দেখো, আমি তোমাদের এটা বোঝাতে চাইছি যে আমাদের টার্গেট মার্কস কত হওয়া উচিত। আমাদের টার্গেট মার্কস, আমি মেনলি ইংলিশের কথা বলতে গেলে অর্থাৎ 50 মার্কসের মধ্যে তোমাদের 50% to 60% মার্কস, এখানে আমি তোমাদের বলবো যে 60%টাকেই কিন্তু তোমরা মাথায় রাখো, কেননা তোমরা যখন 60%টাকে মাথায় রাখছো, টার্গেট করছো, তখন তোমরা 50% 40% পর্যন্ত পৌঁছতে পারবে। কিন্তু যদি 50%টাকে টার্গেট করো তখন কিন্তু তোমরা 50% পর্যন্ত পৌঁছতে পারবে কিনা সন্দেহ থাকতে পারে। সেই কারণে টার্গেটটাকে একটু হায়ার করো। ঠিক আছে, 60% এখানে তোমরা টার্গেট রাখো, তারপরে কিন্তু সেইভাবে প্রিপারেশানটা নেওয়া শুরু করো যে আমাকে 60% মার্কস পেতেই হবে আউট অফ 50। এবার দেখো, সেখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে তোমাদের টাইম প্রচণ্ড কম থাকছে, সেই কম টাইমের মধ্যে তোমাদের লিখতে হচ্ছে। সবথেকে বেশি সময় তোমাদের লাগবে, টাইম কনজিউমিং হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিংটা, যেটা কিন্তু 200 ওয়ার্ডসে লিখতে হচ্ছে, সবথেকে বেশি টাইম কনজিউমিং। এরপর দেখো, প্রেসিজ আছে এবং ট্রান্সলেশন আছে, এই দুটো হচ্ছে সেই পোর্শন যেখানে কিন্তু তোমরা টাইম কিছুটা চুরি করতে পারো, মানে টাইম কিছুটা সেভ করতে পারো। প্রেসিজ এবং ট্রান্সলেশনে তোমাদের যেটা থাকে খুব ছোট্ট ছোট্ট কিন্তু সেন্টেন্স থাকে। প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন সেটা দেখলেই বুঝতে পারবে, খুব ছোট ছোট সেন্টেন্স থাকে। ঠিক আছে, যদিও প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা হতে পারে যে অনেক দিন আগের, এখন কিন্তু কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে, তাহলে কি একটু বড় সেন্টেন্স থাকতেই পারে। কিন্তু ট্রান্সলেশনও কেমন করে করবে সেই ক্ষেত্রে এটা আমি তোমাদের বলে দেবো। তো তার সঙ্গে দেখো, ট্রান্সলেশন নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। ট্রান্সলেশনের বিষয়টা যখন আমি তোমাদের বলবো তখন বুঝতেই পারবে কেন আমি বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রেসিজের ক্ষেত্রে বলতে পারি কি, যে তোমাদের কম সময় লাগবে, এখানে কম প্র্যাকটিসটা সবসময় ফোকাস করো প্র্যাকটিসের ওপরে। প্র্যাকটিস যত বেশি করবে তত কিন্তু তোমাদের টাইমটা এখান থেকে বাঁচাতে পারবে। প্রেসিজে তোমাদের 1/3 লিখতে হয়, সেক্ষেত্রে কী করতে হচ্ছে, 1/3 মানে খুব বেশি কিন্তু শব্দ আমাদের লিখতে হচ্ছে না,
আর প্রেসি যে প্যাসেজটা দেওয়া থাকে প্যাসেজটাও খুব বড় এবং কঠিন কিন্তু নয়, প্যাসেজটা পড়ে মিনিংটা বোঝার পরেই কিন্তু তোমরা লিখতে পারবে। এরপরে দেখো পরের স্লাইডে চলে যাই। এখানে আমাদের রাইটিং স্কিলটা কেমন করে ইমপ্রুভ করব। আমি যদি ধরেও নিই যে তোমাদের মধ্যে বেশ কয়েকজনের রাইটিং স্কিল মোটেই ভালো নয়, আগে তো একটা পর্যায়ে আসুক তারপরে তো সেখান থেকে ইমপ্রুভ করা, তাহলে আগে যাদের একটা পর্যায়ে আসবে তারপরে সেখান থেকে ইমপ্রুভ করবে তাদের জন্য আমি পরে আসছি। আমি এটা ধরে নিচ্ছি যেহেতু তোমরা পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 এক্সামটা ক্লিয়ার করেছো, সেই জন্য আমি এটা ধরে নিয়ে চলছি তোমরা মোটামুটি কিন্তু জানো যে অবজেক্টিভ ইংলিশ ব্যাপারটা কি। অবজেক্টিভ ইংলিশ বলতে ইংলিশের যে গ্রামারের বিভিন্ন রুলসগুলো আছে সেই বিষয়টা কিন্তু তোমরা মোটামুটি জানো, সেই কারণেই আমি আশা করছি তোমরা এটা ক্র্যাক করতে পেরেছো। যদি তা নাও হয় আমাদের মোটামুটি ইংলিশ জানা আছে, বিভিন্ন এক্সামে আমরা বসেছি, সেই ক্ষেত্রে দেখো রাইটিং স্কিলের মধ্যে আমাদের যে 3টে পার্ট আসে সেগুলো রিপোর্ট রাইটিং। সেই রিপোর্ট রাইটিংটার জন্য আমাদের কি দরকার, প্রথম যেটা দরকার হচ্ছে ইংলিশ নিউজ পেপার রেগুলারলি কিন্তু পড়া। নিউজ পেপারটা যখনই আমরা রেগুলারলি পড়বো অথবা কোনো কারেন্ট টপিক, সেটা তুমি যে কোনো সোর্স থেকে পেতে পারো, যে কোনো আর্টিকেল হতে পারে, সেরকম কোনো কারেন্ট টপিক সেগুলো কিন্তু রেগুলারলি পড়া। তুমি যখন নিউজ পেপারের একটা কোনো আর্টিকেল পড়ছো তার মানে এই নয় শুধুমাত্র যে তুমি সেই খবরটা জানছো বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, এই দিক থেকে কিন্তু নয়। তুমি ইংলিশ যখন নিউজ পেপার পড়ছো লাইন বাই লাইন, তখন কিন্তু তোমার আনকনসিয়াস মাইন্ডে সেন্টেন্স স্ট্রাকচার ঢুকে যাচ্ছে। সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু তুমি তোমার পরবর্তী রিপোর্ট যেটা লিখতে চলেছো সেখানে রিফ্লেক্ট করতে পারো, অবশ্যই করতে পারো, ঠিক আছে। প্রথম মনে হবে ইংলিশ নিউজ পেপার পড়ে আমি কিছু বুঝতে পারছি না, সেই কারণে তোমরা সেরকম আর্টিকেল পড়বে যেগুলো প্রথম যারা একদম স্টার্ট করছো তারা কেমন পড়বে, তারা পড়বে কি যে ফিল্ডটা তোমাদের ভালো লাগে, যেমন হতে পারে আমাদের মুভিজ অথবা কোনো রকম ফিল্ম স্টারদের কোনো একটা গল্প দেওয়া আছে সেটা আমাদের পড়তে ভালো লাগে। তাহলে যখন তুমি ভালো লাগার পড়াটা পড়ছো তখন কিন্তু খুব ইজিলি তোমার ব্রেনে সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলো ওয়ার্ডসগুলো কিন্তু এসে যাচ্ছে। এটা কোনো ম্যাটার নয় যে তুমি একটা ওয়ার্ড বুঝতে পারলে না, প্রথমে তুমি সেই আর্টিকেলটাকে ভালো করে পড়ো, ঠিক আছে। বা কারোর হতে পারে যে কোনো খেলার খবর ভালো লাগছে, সেখানেও ইংলিশে সেন্টেন্স পেয়ে যাচ্ছ অনেক, তো সেই জায়গাগুলোই পড়ো। তোমাদের যে একদম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই প্রথমেই পড়তে শুরু করতে হবে রিপোর্ট রাইটিংয়ের জন্য মেনলি আমি বলছি, সেটা কিন্তু নাও হতে পারে। যেটা পড়তে ভালো লাগছে, মনে হচ্ছে এটা পড়তে আমার ইন্টারেস্ট লাগছে, সেইগুলোই পড়ো। তো পড়ার পর কী করলে সেটার একটা ওভারঅল মিনিং বুঝতে পারলে তুমি উইদাউট ইউজিং ডিকশনারি প্রথমেই খুললে না, প্রথমে তুমি এটা পড়ার পর একটা ওভারঅল মিনিং বুঝতে পারলে যে এখানে কি বলা হয়েছে। এরপর আমি পিএসসি ক্লার্কশিপে চলে আসছি। এরপরে তুমি কি করবে, সম্পূর্ণরূপে নিউজ পেপারটাকে সাইড করে দাও বা আর্টিকেল যেটা লিখছো সেটাকে সাইড করে দাও, নিয়েছো, সেখানে তুমি কি করছো, পেন অ্যান্ড পেপার নিয়ে বসে পড়ো। জাস্ট তুমি যেটা পড়েছো সেটাকে নিয়ে লিখতে শুরু করে দাও, যেটুকুনি তুমি পড়েছো সেটাকে নিয়েই তুমি লিখতে শুরু করে দাও। যা বুঝেছো, তোমাকে চিন্তা করতে হবে না যে আমাদের সেন্টেন্সের এটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে, তা নয়, এটা তোমার বেসিক স্টার্টিং হচ্ছে। সেখানে তুমি যেরকম করে মনে হচ্ছে ইংলিশে লিখছো, তোমরা মোটামুটি জানো যে SVO এরকম একটা স্ট্রাকচার হয়, সেরকম করে লিখছো এবং পাস্ট টেন্স ইউজ করছো। পাস্ট টেন্স বলতে রিপোর্টে কী ইউজ করছি আমরা, পাস্ট পারফেক্ট, মেনলি পারফেক্ট টেন্সটা ইউজ করছো। পারফেক্ট টেন্সটা কেমন করে হয় সেটা তোমরা জানো সবাই মোটামুটি। পারফেক্ট টেন্সে হ্যাভ প্লাস V3 অথবা হ্যাড প্লাস V3, হ্যাজ প্লাস V3 এটা হয়। তাহলে এরকম এইভাবে কিন্তু পারফেক্ট টেন্সে অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আমরা রিপোর্টটা লিখতে শুরু করবো। একদম ছোট সেন্টেন্স দিয়ে স্টার্ট করো, তোমাদের এটা জানার কোনো প্রয়োজনই নেই যে তোমার ভুল হচ্ছে কি হচ্ছে, আগে আমাদের লেখাটা কিন্তু শুরু করতে হবে যে কোনোভাবে। নেক্সট কি দেখো, এরপর বলা হয়েছে যে আমি বলেছি যে হোয়াট এভার ইউ হ্যাভ জাস্ট রেড, মানে কি যেটা তুমি এই মাত্র পড়েছো। এখানেই তুমি দেখতে পাচ্ছ আমি হ্যাভ রেড, অর্থাৎ আমরা এখানে ইউজ করেছি কোন টেন্সটা, পারফেক্ট টেন্স ইউজ করেছি আমি এখানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখো এখানে এই সেন্টেন্সটার মধ্যেই সিম্পলি স্টার্ট রাইটিং অন দ্য টপিক হোয়াট এভার ইউ হ্যাভ জাস্ট রেড, এই সেন্টেন্সটাই যখন তুমি পড়ছো তখনই তুমি বুঝতে পারছো সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হচ্ছে। এই কারণেই দেখো আমি রিপোর্ট রাইটিংয়ের মধ্যে এটা দিয়েছি, হ্যাভ প্লাস V3। এইভাবে তোমরা একটা রিপোর্ট রাইটিং লিখতে চেষ্টা করো। কিন্তু প্রথম যে বিষয়টা খেয়াল রাখবে, আমি কিন্তু এর আগেও তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট নিয়ে বলে দিয়েছি, ফরম্যাটটাতে কিন্তু স্টিক টু দ্য ফরম্যাট, মানে ফরম্যাটটা তোমাকে কিন্তু বজায় রাখতে হবে। সেখানে তোমরা আমার যে প্রিভিয়াস ভিডিও আছে সেখানে দেখে নিতে পারো, রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা আমি বলে দিয়েছি, সেই ফরম্যাটটা জাস্ট মাথায় রাখো, ওইটাই হচ্ছে তোমার ছক, ওটাই হচ্ছে তোমার স্ট্রাকচার। তারপরে তোমার মনে যা আসছে সেটা লিখে দাও।
এইভাবে কিন্তু তুমি স্টার্ট করতে পারো। অর্থাৎ নিউজ পেপারে যে আর্টিকেলটা এইমাত্র পড়লে সেটার উপরে তুমি একটা রিপোর্ট নিয়ে বসে লিখছো। ওকে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করো, ছোট ছোট সেন্টেন্স ইউজ করো। এই নয় যে বড় বড় তোমাকে সেন্টেন্স ইউজ করতে হবে। এরপরে আমি তোমাদের জন্য যে রিপোর্ট রাইটিংগুলো আনবো সেখানে তুমি দেখবে কি যে আমি যে বড় বড় সেন্টেন্সগুলো যদিও ইউজ করে থাকি, আমি চেষ্টা করবো ছোট সেন্টেন্স ইউজ করার, কিন্তু আমি যদি বড় কমপ্লিকেটেড কোনো সেন্টেন্স ইউজ করেও থাকি সেখানে আমি মিনিং বলার পর আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে তোমরা সেই সেন্টেন্সটাকেই ভেঙে ছোট ছোট করে 2-3টে ইজিয়ার সেন্টেন্স তৈরি করে ফেলো। তাহলেই কিন্তু বুঝতে পারবে যে তোমরা কেমনভাবে ইমপ্রুভ করছো। আমার নেক্সট ভিডিওতে আমি ট্রাই করবো একটা রিপোর্ট রাইটিং আনার, তো প্রেসিজ যেটা আমার সম্ভব হবে সেটা আমি আনবো। তো দেখো, তোমরা কিন্তু কোনো সাজেস্ট করতে পারো আমাকে কিছু যে এই টপিকটার উপরে রিপোর্ট রাইটিং দিলে ভালো হয়। এরপর দেখো, এটা বুঝলে আমি এবার প্রেসিজ এবং ট্রান্সলেশনে চলে যাচ্ছি। প্রেসিজ অ্যান্ড ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু খুব জটিল কিছুই নয়। যেমন কি, রিড বেসিক স্টোরি অফ ইন্ডিয়ান রাইটার ফ্রম ইয়োর বুক অফ স্কুল ডেজ। দেখো, আমি তোমাদের এই বিষয়ে বলতে চাই, নিউজ পেপার এগুলো পড়ার চেয়ে আমরা দেখবে বিভিন্ন ধরনের কিন্তু আর.কে. নারায়ণের লেখা, যেমন রাজাম অ্যান্ড মানি, সেটা আমি নিজেই পড়েছি। এই ধরনের বিভিন্ন রকম কিন্তু ছোট ছোট স্টোরি থাকে, সেই স্টোরিগুলো খুব ইন্টারেস্টিং। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখন আমরা লকডাউনের জন্য বাইরে বেরোতে পারছি না, কিন্তু তখন যখন আমরা এগুলো পড়েছিলাম তখন নিশ্চয়ই আমরা কোনো টিচারের কাছে পড়েছিলাম অথবা কোনো মানে বই দেখে পড়েছিলাম, তাহলে সেই মিনিংগুলো আমাদের কিন্তু জানা আছে। এখনও তুমি সেই টপিকগুলো দেখে পড়তে পারো। সেখানে কেন আমি বলছি, মিনিংটা চট করে বুঝতে পারবে। ধরো রাজাম অ্যান্ড মানির থেকে তুমি একটা প্যাসেজ নিলে, আর.কে. নারায়ণের লেখা, যদি তোমাদের কাছে বুকটা নাও থাকে তো তোমরা এটা একটা ইন্টারনেট থেকে সার্চ করে পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো, দেখে পড়ো। পড়ার পরে কি করবে, ঠিক খাতা এবং পেন নিয়ে বসে পড়তে শুরু করবে। পড়লে একটা প্যাসেজ পড়লে বা সম্পূর্ণ প্যাসেজটাই পড়লে, যাই পড়লে, এরপর কি করলে নির্দিষ্ট একটা পার্টকে নিয়ে সঙ্গে সঙ্গে ওটার প্রেসি লেখার চেষ্টা করলে। প্রেসি মানে ওটা ছোটো করে লিখছো। কেন আমি এটা বলছি বেসিক স্টেপ, কেননা ইন্ডিয়ান ইংলিশ রাইটার যারা, তাদের যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু অনেক বেশি ইজিয়ার হয়। ঠিক আছে, নিউজ পেপারে বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট টপিক তোমরা দেখছো সেখান থেকে প্রেসি করার থেকেও কিন্তু ইজিয়ার হবে তোমরা যখন এই ধরনের কোনো ইন্ডিয়ান রাইটারের ইংলিশ কোনো লেখা নিয়ে পড়ছো। সেইটা পড়ার পর তোমরা কী করলে, সেটার থেকে একটা প্রেসি তৈরি করার চেষ্টা করলে, মানে 1/3 করতে হয়। প্রেসির ক্ষেত্রে তোমরা সেটা সবাই ভালো করে জানো যে 1/3 করতে হয়। এবার কি করলে, সেই যে ইংলিশ সেন্টেন্সগুলো ইউজ করা হয়েছে সেখান থেকে আরও ইজি এবং ছোট ছোট সেন্টেন্স করে তুমি করলে। প্রথমেই হয়তো হলো না 1/3, কিন্তু তুমি দেখলে যে কিছুটাও তুমি কিন্তু কন্ট্রাক্টেড করতে পেরেছো, কিছুটা ছোট করে লিখতে পেরেছো। 10টা সেন্টেন্স নাও, 10টা সেন্টেন্সকে তুমি 4টে সেন্টেন্সে নিয়ে এসো, তাহলেও কিন্তু একটা এগোনোর রাস্তার দিকে আমরা যাচ্ছি। ওকে, এবার দেখো, আমি তোমাদের নেক্সট যেটা বলবো সেটা কি, সেখানে কি আর যেটা করতে পারি আমরা, এক্সপ্লোর নিউ ওয়ার্ডস, নতুন ওয়ার্ডসগুলো কিন্তু অনুসন্ধান করবে। যেখানে তোমরা কি পাচ্ছ, আর.কে. নারায়ণের যদি ওই লেখাটাই নাও, এছাড়া যদি যে কোনো ধরনের নিউজ পেপার আর্টিকেল নাও, নতুন কিন্তু অনেক ওয়ার্ডস পাবে। প্রথমেই কিন্তু বলছি না যে নতুন ওয়ার্ডের উপরে ফোকাস করো, প্রথমে তোমাদের যেটা কর্তব্য সেটা কি, তোমাদের ওভারঅল মিনিং বুঝতে হবে। ওভারঅল মিনিং বুঝে সেটাকে তুমি প্রেসিজ করতে পারো। যখনই দেখলে যে ওভারঅল মিনিংটা তুমি আর্টিকেলটা পড়ে বুঝতে পারলে, সেটাকে প্রেসিজ করে নাও। তারপরে কি করলে, প্রথমে সেটাকে নিয়ে একটা রিপোর্ট লিখে নাও, রিপোর্টটা আগে লিখে নাও, তারপরে সেই টপিকটাকেই নিয়ে তুমি একটা প্রেসিজ করে নাও। যদি তোমার মনে হয় যে ওই জায়গাটা ভালো করে বুঝতে পেরেছো, নতুন কোনো কিছু নেওয়ার দরকার নেই, ওটাকে নিয়েই তুমি লিখে নাও। সেখানে তারপরে কি হতে পারে আমাদের, এবার যে নতুন ওয়ার্ডসগুলো সেগুলো সব রেখে দেওয়ার পরে নতুন যে ওয়ার্ডসগুলো আমরা পেলাম সেই ওয়ার্ডগুলোর একটা কিন্তু লিস্ট তৈরি করো। লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমি বলছি তোমাদের খাতায় কলমে লিস্ট তৈরি করতে হবে তা নয়, তোমরা সেই ওয়ার্ডটা নিয়ে লিখে নিলে এবং সেটাকে নিয়ে কি করলে, ডিকশনারিতে সার্চ করলে। ডিকশনারিতে সার্চ করে দেখবে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না নাউন, কীভাবে এটা দেওয়া হচ্ছে। এরপর সেটাকে দেখো সেই সেন্টেন্সে সেই ওয়ার্ডটাকে কীভাবে ইউজ করা হয়েছে। সেন্টেন্সের মধ্যে যখন ইউজ করা হচ্ছে, যে সেন্টেন্সটা তুমি অলরেডি পড়েছো সেখানে কীভাবে ইউজ হচ্ছে, তাহলে এই নতুন ওয়ার্ডটা নিয়ে তুমি যখন 2-3 মিনিটও টাইম দিলে, এরপরে আরেকটা কি করতে পারো, একটা মেক সেন্টেন্স করতে পারো। ওই সেন্টেন্সটা দিয়েই তুমি একটা নিজের মতো সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারো। সেখানে যে মেক সেন্টেন্স করে, তাহলে তোমার কী হলো, এইভাবে কিন্তু একদম বেসটা স্ট্রং হয়ে যাচ্ছে। তুমি ইনস্ট্যান্ট একটা ওয়ার্ড দেখেই সেটা দিয়ে একটা মেক সেন্টেন্স তৈরি করলে, বা একদম যে সেন্টেন্সটা পাচ্ছ সেটাকেই তুমি একটু স্ট্রাকচারটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে, তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার প্রেসিজ রাইটিংয়ের দিকে উপকার হচ্ছে, তার সাথে সাথে রিপোর্ট রাইটিংয়ের দিকেও কিন্তু উপকার হচ্ছে। এরপর দেখো, আমি কি বলেছি, নতুন ওয়ার্ড যখনই পেলে সেটার একটা মিনিংটা তুমি খুঁজবে, তারপরে সেখানে সেন্টেন্সে সেটার কি অ্যাপ্লিকেশান করা হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করা হয়েছে সেন্টেন্সটাকে,
সেন্টেন্সের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করা হয়েছে সেইটা তুমি দেখলে। এরপর দেখো নাও ক্রিয়েট ইউর ওন সেন্টেন্স। এটা কিন্তু রিপোর্ট এবং প্রেসি রাইটিংয়ের জন্য দুটোর ক্ষেত্রেই খুব হেল্পফুল হবে, কারণ রিপোর্ট রাইটিংয়ে তোমাদের কিন্তু লিখতে হবে, নিজেদেরকে লিখতে হবে, সেক্ষেত্রে সেন্টেন্স লেখার একটা পদ্ধতিটাও সেটা তুমি শিখে যাচ্ছ। এবং প্রেসিস রাইটিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, যে সেন্টেন্সটা তুমি পাচ্ছ সেটাকেই যখন একটু ঘুরিয়ে লিখছো তখন প্রেসিস রাইটিং তো সেইটাই ফরম্যাট, সেইভাবেই তো সেই রাস্তা দিয়েই তো আমরা প্রেসিস রাইটিংটা সঠিক করতে পারি। ঠিক আছে, ছোট করব, কিন্তু ছোট করাটাতে পরে আসছি, আগে সেই সেন্টেন্সটাকে অন্যভাবে কী করে লেখা যায় সেটা তো দেখো। এরপর দেখো ফর ট্রান্সলেশন, যদি আমরা ট্রান্সলেশনের জন্য যাই তাহলে কি করব, আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি মিনিংটা কিন্তু কনভে করা। মিনিংটা কনভে করা বলতে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটাকে কিন্তু এটাকে লিটারালি পুরো ট্রান্সলেট করে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। লিটারালি যে পুরোপুরি ওটাকেই আমাকে আক্ষরিক অর্থ দিয়ে পুরো করতে হবে সেরকম কিন্তু নেই। যেটা আমাদের আছে প্যাসেজটা দেওয়া আছে বা যে সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করছি ইংলিশে, সেই সেন্টেন্সটা আগে তুমি পড়লে, পড়ার পর তুমি একটু ঘুরিয়ে ফিরিয়েও যদি ওয়ার্ড তুমি সেই সময় জোগাতে না পারো তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু ওটাকে লিখতে পারো, কিন্তু মিনিংটা ওটাই হতে হবে। ঠিক আছে, মিনিংটা যেন মোটামুটি ধার কাজ দিয়েও ঘেঁষে যায়। সেই ক্ষেত্রে কি আমাদের কি হয়, স্টক অফ ওয়ার্ডটা যদি না থাকে, স্টক অফ ওয়ার্ড যদি বেশি না হয় তখন আমাদের এই ট্রান্সলেশনের সময় একটু প্রবলেম এসে যায়। যে কারণে আমি তোমাদের বলছি যে এক্সপ্লোর নিউ ওয়ার্ডস, নতুন ওয়ার্ড যখনই আমরা এক্সপ্লোর করব তখনই নতুন ওয়ার্ডসগুলো নিয়ে, এবং শুধুমাত্র একটা ওয়ার্ড আমি দেখলাম জাস্ট মিনিংটা দেখে নিলাম ডিকশনারিতে, এটা কিন্তু শেষ নয়। ওয়ার্ডটা চেষ্টা করো ব্রেনে ওয়ার্ডটা বেশিক্ষণ থাকবে, আর বেশিক্ষণ থাকবে কীভাবে, সেটা দিয়ে মেক সেন্টেন্স করে থাকতে পারে। ঠিক আছে, এইরকম করে কিন্তু নতুন ওয়ার্ডগুলো যত আমরা নিচ্ছি সেখানে সব দিক থেকে হেল্প হচ্ছে। তোমার মনে হচ্ছে যে ঠিক আছে আমি নতুন ওয়ার্ড নিয়ে মেক সেন্টেন্স করছি, আমার রিপোর্ট রাইটিং হচ্ছে, রিপোর্ট রাইটিং হেল্প হচ্ছে, তা কিন্তু নয়। সেখানে সেটার যখন মিনিং বুঝছো, সেইটার অ্যাপ্লিকেশান দেখছো, সেইটার প্রেসিসের ক্ষেত্রে তোমার কোন প্রেসিস আসছে সেখানে তুমি কিন্তু দিয়ে দিতে পারো। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো যেমন একটা ফিল্ম, সেটাকে কে ডিরেক্ট করে, ডিরেক্টর ডিরেকশান দেয়, ঠিক আছে, ডিরেক্ট করে। তেমন একটা যখন স্পোর্টস পারসন, সে কী করে, ইনস্ট্রাক্ট করে। তাহলে কি এগুলো সবই কিন্তু সেই ধরনের ওয়ার্ডস যেগুলো ডিরেকশান দেয় বা পথ প্রদর্শন করে এরকম। ঠিক এই জিনিসটায় যখন তোমাদের সেরকম কোনো রাইটিং আসবে, ধরো জাহাজে শিপের কথা বলা হচ্ছে, সেই সময় কি করে, নেভিগেট করে। সেই সময় কিন্তু যে ডিরেকশানটা দেয় সেটাকে ডিরেকশান বলে না, সেটাকে নেভিগেট বলে। তাহলে কি বুঝতে পারছো, দেখো সিমিলার টাইপের ওয়ার্ডস কিন্তু কত রকমভাবে আমরা এটাকে ব্যবহার করছি, কিন্তু মিনিং একই, যে ডিরেকশান দিচ্ছে বা নেভিগেট করছে, ইনস্ট্রাক্ট করছে, গাইড করছে। যে গাইড, যে আমাদের কখনো আমরা ট্যুর গাইড, সে কী করছে, আমাদের গাইড করছে, কখনো কখনো গার্জেন কী করছে, আমাদের গাইড করছে। তাহলে বিভিন্ন রকমভাবে কিন্তু একটা বাংলায় শব্দ যেটাকে পথ প্রদর্শন করা বা পরিচালিত করা, কিন্তু পরিচালিত শব্দটায় যখন আমরা বিভিন্ন পার্সনের ক্ষেত্রে দেবো তখন কিন্তু বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমভাবে ব্যবহার হবে। এখানে বুঝতে পারছো কী জন্য তোমাদের আমি বলছি যে একটা ওয়ার্ড নিয়ে তোমরা কিন্তু ব্রেনে বেশিক্ষণ টাইম দাও, সেটার জন্য মেক সেন্টেন্স করো। এইগুলোই কিন্তু আসল তোমাদের পদ্ধতি, যেগুলো দিয়ে আমার মনে হয় তোমরা কিন্তু ইমপ্রুভ করতে পারো। আর ট্রান্সলেশনে যেটা আমি তোমাদের বললাম যে পুরোপুরি যে মিনিংটা সেটাকে কনভে করতে পারলেই হবে, এটা একদম আক্ষরিক অর্থ দিয়ে কিন্তু তোমাদের ট্রান্সলেট করতে হবে সেটা কিন্তু কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে যেটা আমাদের যেটা দরকার হয়, যেটা আমাদের স্ট্রাকচার ফরম্যাটের ক্ষেত্রে কি যেটা বলবো ট্রান্সলেশনে, সেটাকে তোমরা করবে যেন টেন্সটা ঠিক থাকে, মোটামুটি যেন টেন্সটাকে ঠিক রেখো। একদম প্রেজেন্টের কথা হচ্ছে সেটাকে তুমি ফিউচারে বা পাস্টে নিয়ে চলে যাচ্ছ এই ধরনের নয়, মোটামুটি টেন্সটা কিন্তু ঠিকঠাক করে রাখতে চেষ্টা করো। ওকে, নেক্সট যেটা আমি তোমাদের বলতে চাইছি, দেখো তোমাদের রিপোর্ট রাইটিংয়ে কিন্তু যেটা আমার সবথেকে মনে হয়েছে যে তোমাদের কাছে টাফ হতে পারে, সেখানে আউটলাইন্সটা কিন্তু সাপ্লাই করাই থাকে, আউটলাইন্সগুলো সেখানে অলরেডি দেওয়া থাকে, সেইটার উপরে বেস করে তোমাদের লিখতে হয়, সময় খুব কম। এরপর কি দেখো, তার জন্য তোমাদের কি করতে হবে, সিম্পল ওয়ার্ডস দিতে হবে আর কম্প্যারেটিভলি সিমিলার সেন্টেন্স। কম্প্যারেটিভলি সিমিলার সেন্টেন্স কেন বলেছি, ইভেন আমি এখানে তোমাদের যে সেন্টেন্সগুলো দিচ্ছি এই সেন্টেন্সগুলো যদি তোমরা পড়ো, এখান থেকেই তোমরা কিছু নতুন ওয়ার্ড পেতে পারো, নতুন স্ট্রাকচার পেতে পারো। দেখো সিম্পল সেন্টেন্স তোমরা একদম সাধারণ ছোট ছোট সেন্টেন্স ইউজ করতে পারো। আরেকটা কি, কম্প্যারেটিভলি স্মলার সেন্টেন্স। এখানে আমি কি বলতে চেয়েছি বলো তো, মানে তুলনামূলকভাবে কিন্তু ছোট সেন্টেন্স ব্যবহার করতে পারো। কার সঙ্গে তুলনার কথা বলছি না, আমি এখানে যেসব রিপোর্ট রাইটিংগুলো নিজে দেবো অথবা যেসব রিপোর্ট রাইটিং তোমরা অন্যান্য সোর্স থেকে পাচ্ছ সেইগুলোর সঙ্গে কম্পেয়ার করে নিজে কিন্তু একটা স্মলার সেন্টেন্স তৈরি করো। হয়তো যে কোনো সোর্স থেকে তুমি কোনো রিপোর্ট রাইটিং পেয়েছো, তো সেই সেন্টেন্সটাকেই তুমি কি করতে বলছি, দেখো মোল্ড ইট ইন ইয়োর ওয়ে, যে হোয়াট এভার রাইটিং ইউ আর গেটিং ফ্রম এনি সোর্স, যে কোনো রাইটিং তুমি যে কোনো জায়গা থেকে পাচ্ছ না কেন,
সেটাকে নিজের ছাঁচে ফেলতে বলছি, মোল্ড করো, নিজের ছাঁচে ফেলতে বলছি, তোমার মতো করে করো। কেননা তাহলে কী হবে, তোমার ক্রিয়েটিভিটিটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ডিস্টিংক্ট হচ্ছ। সবাই ওই একই কিন্তু রাইটিংটা সেখানে গিয়ে লিখছে এরকম নয়, তুমি সেখানে নিজের মতো কিন্তু নিজের ছাঁচে ফেলে সেটাকে একটা আলাদা ধরন দিতে পারছো। ওকে, এবার দেখো সব কিছুর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্র্যাকটিস করা। প্র্যাকটিস যদি না করো ওই জায়গায় গিয়ে কিন্তু কোনোভাবেই তোমরা এইটুকুনি টাইমের মধ্যে বলা যায় প্রত্যেকটা, অর্থাৎ ইংলিশের যে 3টে টপিক আছে সেই 3টে টপিকে আমি ধরতে পারি যে 30 মিনিটস তুমি টাইম দেবে। সেই জায়গাতে আমি এটুকুনি তোমাদের কাছ থেকে আশা করতে পারি, যেহেতু আমরা বেঙ্গলি, আমাদের বেঙ্গলিটা আমাদের মাদার টাং, সেই ক্ষেত্রে বেঙ্গলির দিকে 3টে যে আমাদের পার্ট আছে সেই 3টে পার্টে 30 মিনিটস দেওয়াটা কিন্তু পুরোপুরি নিরর্থক। ওখানে তোমরা 30 মিনিটস থেকে অবশ্যই কিছুটা কিন্তু টাইম এদিকে ইংলিশের দিকে পুট করতে পারো। যারা মনে করছো যে ইংলিশটা আমার কাছে টাফ হতে পারে, অবশ্যই সেটাই স্বাভাবিক কথায়, তো সেখানে তোমরা ইংলিশে কিন্তু কিছুটার বেশি টাইম পুট করতে পারো। সেই দিক থেকেও দেখতে গেলে তোমরা অ্যাভারেজ টাইম কিন্তু রিপোর্টটার ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো, অ্যাভারেজ টাইম 12 মিনিটস ধরে রাখতে পারো। বাকি এগুলোর ক্ষেত্রে কিন্তু 9 মিনিটস বা 8 মিনিটস এরকম করে করে কিন্তু তোমাদের হিসেব রাখতে হবে, যাতে এর পরেও তোমাদের লেখার পরেও কিন্তু একবার দেখে নেওয়ার একটা সময় তোমরা রাখবে। কেননা যেটা তুমি টার্গেট করছো তার থেকে 2-1 মিনিট বেশি লেগেই যাবে, এটা তোমরা সবাই জানো, এটা হয়। তারপরেও দেখে নেবে তোমাদের কোনো রকম এরর হয়ে গেল না তো, সেটা বা ফরম্যাটগুলো যেগুলো ফরম্যাট সমস্ত কিছু এগুলো একবার দেখে নিলে। এরপরে দেখো কি হলো, তো এটার জন্য কি দরকার, এখন থেকে প্র্যাকটিস দরকার। যে কোনো একটা টপিক তুমি সিলেক্ট করো, সেটা নিয়ে 5টা সেন্টেন্স 10টা সেন্টেন্স লেখো, নিজের মতো করে লেখো, নিজের ছাঁচে ফেলো এবং রেগুলার প্র্যাকটিস করো রিপোর্ট রাইটিং লেখা। দেখো ঘড়ি ধরে যে তুমি একটা টপিক পড়ার পর তুমি স্টপওয়াচটা চালু করো, দেখো তোমার কতক্ষণ টাইমের মধ্যে লিখতে থাকছো। ঠিক আছে, প্রথম হয়তো মনে হবে যে টাইমের দিকটা চিন্তা না করে প্রথমে সাধারণভাবে লিখতে থাকো, তারপরে আস্তে আস্তে টাইমটা কমাতে থাকো এবং 200 ওয়ার্ডস সেখানে লিখতে হবে। সেই কারণে তোমাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা এবং বিভিন্ন ধরনের যে কারেন্ট ঘটনাগুলো সেগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো তোমাদের সাজেশান যখন থাকবে এই বিষয়ে কিছু, তোমরা অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে দিয়ে দিতে পারো যে কোন কোন বিষয়গুলোর উপরে তোমরা রিপোর্ট রাইটিং হলে ভালো হয়, বা প্রেসিজ আমি তোমাদের নিউজ পেপার থেকে প্রেসিজ করে দেখিয়ে দেবো যে নিউজ পেপারে একটা কোনো আর্টিকেল আছে, সেই আর্টিকেলটাকে কীভাবে পড়ে আমি সেখান থেকে প্রেসিজ করছি। ঠিক আছে, খুব ছোট পরিমাণই হবে, চিন্তা নেই কিছুই, এবং প্র্যাকটিস করলে কিন্তু পুরোটাই পারফেক্ট হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টাডি হার্ড। ওকে অ্যান্ড বাই।